बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো বেসিক্যালি গতকালকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, কিভাবে নেত্রী আসবেন, কোন পরিস্থিতিতে এবং আমাদের কি করা উচিত। সময়টাকে না বাড়ানোর জন্য আমার কাছে মনে হয়েছে এটার আরেকটু বিস্তৃত আলোচনা করার প্রয়োজন আছে, তাতে করে কিছু মানুষের মধ্যে যে কনফিউশন আছে হয়তো সেখানে আমি আমার কথায় সহায়তা করতে পারব। তার আগে আজকে আমার এই অপ্রত্যাশিত ভিডিও অনুষ্ঠানের 50তম পর্ব। যদিও গতকালকে আমাকে একজন স্মরণ করিয়ে দিয়েছেন যে আগামীকাল আপনার বিশ্লেষণের 50তম পর্ব। এটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট মনে হয়েছে এই কারণে যে খুব স্মার্ট একটা এক লাইনের লেখা, ছোট্ট করে কয়েকটা শব্দের, এর মধ্যে আমি একটা তাৎপর্য খুঁজে পেয়েছি। সে হয়তো বিশেষ কিছু শুনতে চেয়েছে আমার এই 50তম পর্বে, এই জন্য আমাকে বলে নাই, কিন্তু আমাকে স্মরণ করিয়ে দিয়েছে। আসলে আমি তো বিশেষ কোনো মানুষ না, আমি খুব বড় কেউ মানুষ না, আমি অতি সাধারণ একজন মানুষ এবং সাধারণভাবে থাকতে আমি পছন্দ করি। একসময় তরুণ বয়সে, তরুণ কি প্রায় 25-এর পরে, 26-এর পরে আমি খুব স্টাইলিশ ছিলাম। কাপড় চোপড়, চলাফেরা, গাড়ি সবকিছু মিলিয়ে। ওই সময় হাতে ফোন ছিল, সব মিলিয়ে একটা ভালো একটা বিচরণ ছিল আর কি। দেখতে শুনতেও তখন খারাপ ছিলাম না মনে হয়। তো এখন না, অনেক আগের থেকেই নিজেকে আর একটু সংশোধন করলাম, পরিশোধিত করে যতটুকু সাধারণ থাকা যায়, যতটুকু সাধারণভাবে বলা যায়, চলা যায়, ভরণ পোষণ করা যায়, নিজেকে সাধারণভাবে যত্ন নেওয়া যায়। আর মাঝখানে 18 সাল থেকে 22 সালের মাঝামাঝি পর্যন্ত যে অসুস্থ ছিলাম, তাতে আর ফিরে আসার কোনো সুযোগ ছিল না। আমার বহু জিনিস, নিজের ব্যবহৃত কাপড় চোপড়, জুতা, ঘড়ি, অনেক কিছু মানুষকে দিয়ে দিয়েছি, পরিচিত জনকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে দিয়ে দিয়েছি, কারণ আমার ধারণা ছিল আমি আর ফিরব না। আল্লাহ রহমতে, মানুষের দোয়ায় আল্লাহ আবার আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছে। একটা সময় ছিল 2012 সালের পর থেকে কথা বলতাম, লিখতাম, পত্রপত্রিকায় বড় করে লেখা ছাপা হতো, টকশোতে কথা বলতাম, দিনে 3বার 4বারও বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়েছে। দেশের প্রখ্যাত ব্যক্তিদের সাথে আমার টকশো করার সৌভাগ্য হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর, ভাইস চ্যান্সেলর, সিনিয়র সাংবাদিক, মন্ত্রী, বড় বড় আইনজীবী, সব প্রখ্যাত ব্যক্তিদের, বিশেষজ্ঞ লেভেলের প্রফেসররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের বিশিষ্ট অধ্যাপক শহীদুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারেক শামসুর রহমান, কত কাজ, সবার সাথে আমার কথা হয়েছে। সবাই খুব অ্যাপ্রিসিয়েট করত, বলতো যে আপনি খুব সময় দেন এইসবের মধ্যে। না, তো পরে আর যাওয়া হয় না। আর এখন পরে আবার অনেকে আসতও না আমার সাথে, আমার কথা শুনলে, বা আমি যাদেরকে চাইতাম তারা আসতো না। তো 18 সালের পর থেকে জীবনটা
অন্য পথে টার্ন নিল আর কি। তারপরে কিছুটা সুস্থ হওয়ার পরে লেখালেখি করলাম ফেসবুকে। এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পর সবাই খুব রিকোয়েস্ট করলো, আমিও নির্দেশিত হলাম বিভিন্ন জায়গা থেকে যে আমার কথাগুলো যেন ভিডিওর মাধ্যমে প্রকাশ করি, তাতে বুঝতে আরো সুবিধা হবে। আমি আসলে বিতর্ক করতে পছন্দ করি। একজন আরেকজন ভালো জানাশোনা লোক সামনে থাকলে তার সাথে কথা বলতে ভিতর থেকে আমাকে প্রেশারাইজ করবে যে আমি ভিতরে কিছু থাকলে সেটা বেরিয়ে আসা। তো একভাবে কথা বলাতে আমি খুব বেশি এনজয় না করলেও পরিবেশ পরিস্থিতির কারণে আমি বলতে বাধ্য হচ্ছি। তারপরেও আপনারা যারা দেখছেন শুনছেন, যে কমপ্লিমেন্ট আমাকে দিচ্ছেন, আমি তার যোগ্য না, কিন্তু আপনাদের এই সহানুভূতি আমাকে অনেক অনুপ্রাণিত করে, অনেক উৎসাহিত করে। আমি আবারও বলি, আমি কখনো মিথ্যা কথা বলি না। আমি একদম ছোটবেলার থেকে খুব আদর্শ মানুষ হিসাবে বড় হতে চেয়েছি আমার বাবাকে দেখে। আমার বাবাকে যখন হত্যা করা হয় তখন তার বয়স ছিল 42 বছর। তার মৃত্যুর পরে যে দৃশ্য আমি দেখেছি, সারা ভোলার মানুষ স্তম্ভিত হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, সব আমাদের বাসামুখী হয়ে গেছে। তারপরে 50 বছর পরেও এখনো যাদের মানুষ তার কথা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায় নাকি। কেন? কারণ তার নীতি আদর্শ, তার সততার জন্য, দলের প্রতি, গরিব দুঃখী মেহনতি মানুষের প্রতি তার জীবনটা উৎসর্গ করা ছিল। তো আমি চেয়েছি নিজেকে সেইভাবে, তার মতো তো আর হওয়া যাবে না, অন্তত যে জিনিসগুলো মানুষ অ্যাপ্রিসিয়েট করে সেই জিনিসগুলোর মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে। আমরা যখন ছোট ছিলাম তখন তো গাড়ি ছিল না, রিক্সায় চড়তাম। যদি কোনোদিন রিক্সা পায়ের উপর পা দিইনি। কেউ যেন না বলে রতন চৌধুরী এত বড় একটা মানুষ ছিল, এত বড় মানুষ ছিল, তার ছেলে পায়ে হাতে হাঁটে। একসময় সিগারেট খেতে, এখন তো তাও খাই না, এখন মানে আর বহু বছরের সিগারেট খাই। কোনোদিন যেন কেউ না দেখে আমি সিগারেট খাচ্ছি, লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে হয়েছে। যেই বয়সে বন্ধু বান্ধবের সাথে চলাফেরার করার কথা, আড্ডা মারার কথা, সব আমার সিনিয়রদের সাথে চলতে হয়েছে। 10 বছর 12 বছর বয়সে রাজনৈতিক কারণে অল্প বয়সে রাজনীতিতে আসছি। যেই বয়সে মানুষ প্রেম করে সেই বয়সে আমি রাজনীতি করি। সবাই চিনে, কারোর সাথে কথাও বলার সুযোগ নাই। ছোটবেলার থেকে বাসার থেকে বেরিয়ে 1 কিলোমিটার দূরে গেলে 2 পাশ থেকে মানুষ হাত উঠে সালাম দিত, অভিবাদন জানাতো, হাত নামাতে পারতাম না। তো আমি জীবনের কোনো কিছুর বিনিময়ে আমি এই জিনিস হারাতে চাইনি। দেখেন, গতকালকে হঠাৎ করে একটা খবর আসলো, তোফায়েল সাহেবের একটা দুঃসংবাদ আসলো। পরে আমি চেক করে দেখলাম কথাটা মিথ্যা, কিন্তু সারা দেশ এখনো তাকে নিয়ে আলোচনা করে। আমার রাজনীতির হাতে করি তার সাথে। 70 সালে তার সাথে প্রথম দেখা, ভোলায় যখন 12ই নভেম্বর বন্যা হয়, তারপরে উনি রিলিফ দিতে গিয়েছে, আমাদের বাসায়ও গিয়েছিলেন। শীতের কাল, একটা সোয়েটার পরা ছিল, খয়েরি কালারের একটা সোয়েটার পরা ছিল। কি সুন্দর চেহারা, রাজ্জাকের মতো চুলগুলো। মানুষ এখন কি হয়ে গেল। ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, ভালো মন্দ সবই শিখেছি ওনার কাছ থেকে। কিন্তু আমি সবসময় আল্লাহর কাছে বলেছি আমি মন্দ যেন কোনো সময় প্র্যাকটিস না করি। ওনার যে গুণাবলী ছিল, মানুষ যাতে ওনাকে যেভাবে প্রশংসা করে যে কাজগুলির জন্য,
মানুষকে সম্মান করা, অপরের দুঃসময়ে তার পাশে যাওয়া, আরো অনেক গুণাগুণ, মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা, আরো অনেক গুণ। তার গুণের কোনো শেষ নাই। তার দোষও ছিল, মানুষ তো দোষের গুণে বলা। দীর্ঘ জীবনে তার সাথে আমি ছিলাম, আমি তার সন্তানের মতো, কিন্তু সে আমাকে এতটা সম্মান করত, রেসপেক্ট করত। আমি যখন ঢাকায় আসতাম সে আমাকে সাথে নিয়ে লং ড্রাইভে যেত, কত কথা বলতো আমার সাথে। এমন কথা মানে আমার সাথে বলার, আমি সেই পর্যায়ের মানুষ না, কিন্তু আমার সাথে অনেক কিছু সে শেয়ার করত, রাজনৈতিক বিষয়, অনেক ইতিহাস। আমি সেই কথা আর বাড়াতে চাই না, আমি শুধু একটু বলতে চাই যে তার একটা সময় ছিল, তার সাথে আমার সাথে যে সম্পর্ক ছিল, পৃথিবীতে কোনো মানুষের সাথে মানুষের এই সম্পর্ক হতে পারে না, এত ভালো সম্পর্ক হতে পারে। আবার যে কোনো কারণেই হোক, যৌক্তিক কারণেই আবার তার সাথে আমার দূরত্ব সৃষ্টি হয়েছে। 1991 সাল থেকে 99 সাল পর্যন্ত বিভিন্ন কারণে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এর মধ্যে আবার আমি 96 সালে একই জায়গা থেকে মনোনয়ন চেয়েছি, সেখানেও একটা দূরত্ব ছিল। বাট সেগুলো অন্য ব্যাপার, অনেক সময় বলবো। মূল কথাটা তাকে স্মরণ করার কারণ হচ্ছে যে এত ফ্যাশনেবল মানুষ, এত সুন্দর মানুষ। কালকে যে ছবিটা দেখলাম আমি, সহ্য করার মতো না। আমি আরো আগেই, গত নির্বাচনের আগেই তার কাছে গিয়েছিলাম, অনেকদিন দেখা হয় না, বহু বছর গিয়েছি। আমিও তার কাছে মাপ চেয়ে নিছি, সেও আমার কাছে দুঃখ প্রকাশ করছে বিভিন্ন কারণে, আমি ভুলে গেছি। তার প্রতি আমার আর কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই। যে অবস্থায় গেছে সে অবস্থা থেকে তো সে আর ফিরে আসবে না। তবুও আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখে যতদিন থাকে। আশা করি আপনার তাকে দোয়া করবেন। তার সাথে আমার যখন শেষ দেখা হয় গত 23 সালের ডিসেম্বরের 10 তারিখে, এই ছিল তার সাথে আমার শেষ দেখা। এই ছবিটা তোলার পরে উনি আমাকে বলেছে, আমার এই ছবিটা তুমি মনে রেখো। কেন বলেছে আমি জানি না। আর উনি আমার মাথায় হাত দিয়ে কি বুঝাতে চেয়েছেন আমি আর জিজ্ঞেস করিনি, বা কি দায়িত্ব আমাকে দিয়েছেন কি না তাও আমি জিজ্ঞেস করিনি। উনিও বলেন। আমার সাথে যখন তার খুব খারাপ সময় ছিল, তখনও আমার কাছে যারা আসতেন বলতেন, দেখো যতটুকু আছে এটা আমাদের মধ্যে, আগামী 100-200 বছরে ভোলায় তো ফালার মদার হবে না, আর বাংলাদেশেও তো ফালা মদার দ্বিতীয় হবে না। কেউ ভুল ত্রুটি উঠতে না, তার যতটুকু প্রাপ্য এই দেশের জন্য বলার জন্য আমরা যেন শেষ সময় তাকে তা দিই। যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। আমি যেদিন প্রথম টিভি টক শোতে যাই, অনুষ্ঠানে বসে আমি ফোন করি তাকে, বললাম আমি প্রথম থেকে টক শোতে আসছি, আপনার দোয়া চাই। বলে আমি খুব খুশি হয়েছি, তোমার আর অনেক আগে যাওয়া উচিত ছিল, দোয়া করি তুমি ভালো করো। ঢাকায় যেখানেই যেত আমাকে নিয়ে, এখন না, সে 80-র দশকে, 83, 84, 85, 86, 87, 88, 90, 91 সব জায়গায় বলতো, গর্ব করে বলতো, ইজ হাইলি পলিটিক্যাল। আমার বলার স্ট্রেংথ,
ওর বাবাও ছিল বাঘ, যেখানে যেত আমাকে বলতো। আর আমার জন্য তাকে এমন না যে কোনো জায়গায় নিয়ে গেলে আমাকে বসতে বলতো বাইরে, তুমি এখানে নো, সে যত বড় জায়গায় হোক। এমনকি আমরা একসাথে আছি, নেত্রীর কাছে যাচ্ছে 32 নম্বরে, তাও কখনো বলতো না। আমি শুধু ভিতরে ঢুকে নেত্রী বসা অবস্থায় নেত্রীর সাথে ওখানে বসে 1 মিনিট বসে সালাম দিয়ে আমি বেরিয়ে আসতাম। এতটা সম্মান আমাকে করতে, এত গুরুত্ব দিত, অথচ আমি একটু সাধারণ করি। আরো অনেক কথা আস্তে আস্তে বলবো কোনো এক সময় আসে। তো যাই হোক, এখন আমরা কালকে আমি যে আলোচনাটা করেছিলাম যে আমাদের দলের বা জনগণের এই ডাকাত দলকে ক্ষমতা থেকে সরিয়ে যাওয়ার জন্য কি করা উচিত, কিভাবে নেত্রীকে আসা উচিত। দেখেন, আমাদের দেশে কয়েকটা পর্ব আছে রাজনীতির। একটা হলো 75-এর পরের পর্ব, বঙ্গবন্ধু হত্যা করার পরে নেত্রী আসার আগ পর্যন্ত 81 সাল। এইটা একটা সিনারিও যে 75-এর পরে আমরা আজকের মতো এরকমই ছিলাম। নেত্রী আসার আগ পর্যন্ত আমরা কি হয়েছি, কিভাবে ছিলাম, কোন অবস্থায় ছিলাম, সেখান থেকে আমাদেরকে বের করার কোনো সুযোগ ছিল না। যদি নেত্রী না আসতো, আওয়ামী লীগ শেষ। আবার এরশাদ বিরোধী আন্দোলনে সেখানে একটা পর্ব, কিভাবে আমরা এরশাদকে উৎখাত করেছি, সেটা প্রেক্ষাপট ভিন্ন। সেটা 3টা জোট ছিল, 15 দল বা 8 দল, 7 দল, 5 দল। আবার 93 সালের পর থেকে, 94 সালের পর থেকে 96 সালে আন্দোলন হয়েছে। সেটা একটা অন্য ধরনের আন্দোলন ছিল, একটা বিশেষ দাবিকে, তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে। কিন্তু 2001 থেকে 2006 এটা আমাদের জন্য একটা মডেল। 2001-এ অক্টোবরের 1 তারিখে নির্বাচন হয়েছে। 1 তারিখ সন্ধ্যার পরের থেকে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে, যে নির্যাতন চালানো হয়েছে, এবার যা হয়েছে এইটার সাথে, মানে এটার থেকে একই রকমই পুরাটা বছর, বছরের পর বছর। আবার এর মধ্যে 4 তারিখে, অগস্ট মাসের 4 তারিখে 21শে আগস্ট 2004-এ নেত্রীর উপরে হত্যা করার জন্য হামলা হলো। তারপরে কি অবস্থা হতে পারে? তারপরেও 2006 সালে নির্বাচনের আগে ঠিকই শেখ হাসিনা তার কর্মী সমর্থককে উজ্জীবিত করে এমনভাবে তাদেরকে প্রতিরোধ করা হয়েছে, তারা নির্বাচনকে আটকে দিয়েছিল। এই সেনাবাহিনী বাধ্য হয়েছে তখন ইন্টারভেন করতে। আজকে আমাদের অবস্থানটা কি? একই ঘটনা, উল্টা। আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন, তথাকথিত ষড়যন্ত্র করে আন্দোলন হয়েছে। আমাদের ভুল হয় নাই, বাট এখানে বিশ্বাস করতে গিয়ে মানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি আমরা। এখানে আমাদের কোনো স্ট্র্যাটেজিক্যাল ভুল ছিল না, নেত্রী কোনো ভুল করে নেই এখানে, আর আমাদের দলের নেতা কর্মী কেউ না। মানে ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে আমরা 4 তারিখে ঢাকা শহরের 75 to 80% আমাদের নিয়ন্ত্রণে ছিল, এবং পরের দিন 5 তারিখে যে লং মার্চের ঘোষণা দিয়েছে, মার্চ টু ঢাকা, ওরা ঢুকতেই পারতো না ঢাকায়, দাঁড়াইতেই পারতো না। তো যেহেতু যারা ষড়যন্ত্রটা করেছে, এটার সাথে যারা জড়িত ছিল আমাদের সাথেই ছিল, আমাদেরকে আশা দিছে, ভরসা দিছে। নেত্রী সবই জানে। 5 তারিখ 7:30 পর্যন্ত নেত্রীর সাথে আমার যোগাযোগ হয়েছে। আমি এই যা যা ঘটছে সবই, এরকম ঘটতে পারে, এরকম হতে পারে, সবই তাকে আমি বলছি, বা সেও জানতো, আরো বেশি জানতো। বাট আমার ইনটিউশনটা, আমার যেই ধারণাগুলো, সাথে সাথে আমি তাকে ট্রান্সমিট করতাম। এই 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 হচ্ছে, এখানে এই হচ্ছে, এইটার লক্ষ্য নেই, এটা এইরকম, আমার কাছে এটা এই মনে হচ্ছে, আমার কাছে ওইরকম মনে হচ্ছে, সবকিছু টাইম টু টাইম আমি তাকে ইনফর্ম করেছি।
শুধু একটা কথা বলতাম যে ওরা বলতো সেনাবাহিনী, তারা যদি বিট্রে করে তাহলে আর কিছু করার থাকবে না, এবং তাই করলো। 4 তারিখে আমাদের নিয়ন্ত্রণে থাকা লোকগুলিকে সবাইকে ঘরে পাঠিয়ে দিল। কেউ আমাদের অনেক নেতা কর্মী অনেক সময় অনেক জায়গায় শুনি বলে অমুক নেতা এই করেছে, অমুক নেতা, কারো কোনো নিয়ন্ত্রণ ছিল, এগুলি বলে কোনো লাভ নেই। দূর থেকে অনেক কিছু শোনা যায়, আমরা ভিতরে ছিলাম, জানি, দেখতেছি চোখের সামনে কি বিষয়টা এমন ভাবে ছক করা হয়েছে, এখান থেকে বেরিয়ে আসার কোনো সুখ ছিল না। সুযোগ ছিল, যার মাধ্যমে বেরিয়ে আসবো, যারা এটা ঠিক করবে। সর্ষার দিয়ে আমি ভূত ছাড়াবো, সর্ষার মধ্যে তো ভূত ছিল, ভূত ঢুকে গেছে। তো এখানে ব্যর্থতা আর সফলতার কিছু নেই। 75-এও ষড়যন্ত্র হয়েছে, তারা সফল হয়েছে। 2024 সালের 5ই আগস্ট ষড়যন্ত্র হয়েছে, তারা সফল হয়েছে। কিছু কিছু বিষয় একসময় সামনে চলে আসে, যে সময়টা এটা ঠেকানো যায় না। এবারও তাই হয়েছে। এখন এখান থেকে পরিত্রাণের উপায়, আমরা এখন যেভাবে মাঠের বাইরে আছি, এখান থেকে বাইরের শক্তি এসে আমাদেরকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য তৈরি। কিন্তু সহযোগিতাটা কাকে করবে? সহযোগিতা আমাদেরকে করবে যদি আমরা মাঠে থাকতে পারি, মাঠে আসি। আমরা তো মাঠেই নাই, তাহলে মাঠে আসবো কিভাবে? মাঠে তো আসতে হবে, কিছুটা ঝুঁকি নিয়ে হলেও আসতে হবে। হ্যাঁ, এখনকার তরুণ সমাজ, আমি তাদেরকে দোষ দেব না, তারা যারা 25-30 বছর যাদের বয়স, তারা আওয়ামী লীগ করতেছে, তারা সোনার চামচ মুখে দিয়ে দলে যোগ দিয়েছে, একটা ক্ষমতাসীন দলে। আমরা তো কোনোদিনও ক্ষমতায় ছিলাম না। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল, আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করছি, ভিতরে থেকে বিরোধী দলের ভূমিকা করছি। মন্ত্রীরা, নেতারা, প্রশাসনের বড় বড় কর্মকর্তারা, সে সামরিক বেসামরিক যেই হোক, যে যেখানে আমি অনিয়ম দেখেছি, অস্বচ্ছতা দেখেছি, আমি সাথে সাথে সেটা নিয়ে কথা বলেছি, ব্যক্তিগত পর্যায়ে বলেছি, হয় নাই লেখালেখি করেছি, হয় নাই দেন মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি। এই হলো অবস্থা। আমি কোনোদিন প্রধানমন্ত্রীকে বলি নাই যে এইটা করেন বা এটা করেন না, আমি শুধু বলছি এই হলো এটার অবস্থান। এখন উনি অনেক, আমি যেমন সবসময় বলতাম, আমি দুনিয়াটা দেখি একটা জানালা দিয়ে, আর উনি উন্মুক্ত মাঠে দাঁড়িয়ে দুনিয়া দেখেন। She has lot of sources to collect the information. আমার তো অত নাই, many avenues, তাকে অনেক কিছু ব্যালেন্স করতে হয়, অনেক কিছু বিবেচনায় নিতে হয়। আমি এইটাও একাধিকবার বলেছি, আপনি আমাকে স্নেহ করেন, মায়া করেন, মমতা করেন, আপনি আমাকে এই কথাগুলো বলার জন্য যা বলতে চাই তা বলি, কোনোদিন আপনি আমাকে না বলেননি তুমি এটার মধ্যে হাত দিও না, এটা বলো না, ওটা করো না। কিন্তু এর মানে এই না, আমি আপনাকে বলার মানে এই না যে আপনি আমার সব কথা শুনবেন, এইটা আমি কখনোই আশা করি না। এটা মনে করার কোনো কারণ নেই। আপনি আমার কথা না, আমি একটা সুন্দর একটা জিনিস বললাম, আপনি শুনলেন না, আমি খুব কষ্ট পেলাম, কখনোই না। এই চিন্তাও আমি কখনো করি না। আমি মনে করি যে আমি কিছুটা যদি বুঝি, আমি এটা যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন বা আমার সুযোগ আছে, আপনার মায়া মমতা স্নেহের আদলে আমি আপনার কাছে সেইভাবে প্লেস করতে পারি। বহু লোকের বহু কথা আছে, সরাসরি বলতে পারে না, আমাকে বলে। আমি কি সব কিছু বলি না? যেটা আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রীর জানা উচিত, আমি শুধু ওইটুকুই বলতাম। এটা দেশের স্বার্থে, দলের স্বার্থে, সরকারের স্বার্থে এটা প্রয়োজন, আমি ওইটুকুই বলতাম। ব্যক্তিগত কোনো বিষয় কিছু আলোচনা। তো এখন কথা হচ্ছে যে এই তরুণ সমাজ তারপরেও এই যে টুকটাক মিছিল মিটিং করতেছে, যা করতেছে বা সোশ্যাল মিডিয়াতে, এটাও আমি আশা করি নাই। কারণ তারা তো রাজনীতি একটা অংশ দেখেছে, একটা পার্ট দেখেছে, রাজনীতি আরেকটা কঠিন পার্ট আছে, সেটা তারা কখনো দেখেনি এই আজকাল তরুণ সমাজ। কিন্তু আমি এটাও দেখতেছি
এই তরুণরা যে কোনো ঝুঁকি নিতে এখন প্রস্তুত। গত 6-7 মাসে 8 মাসে অনেকটা তারা প্রস্তুতি নিয়ে ফেলছে যে না, আমাদেরকে টিকতে হলে, আমাদেরকে বাঁচতে হলে, এই দেশকে বাঁচাতে হলে আমাদেরকে ঝুঁকি নিতে হবে। এখন অনেকে বলে যে নির্দেশনার দরকার। এখানে নির্দেশনার কিছু নাই এখন, এই মুহূর্তে না। নির্দেশনার অনেক ব্যাপার আছে, কিন্তু আগে আমাদেরকে মাঠটা তৈরি করতে হবে। কেউ হয়তো বলতে পারে যে আমি সেফ সাইডে থেকে এরকম কথা বলা সহজ না। আমরা কুসুমাস্তীর্ণ পথ দিয়ে, সিল্কি পথ দিয়ে আমরা এই জায়গায় এতটা বয়স পার করিনি। সারাটা জীবন যুদ্ধ করে আসছি, স্রোতের বিপরীতে যুদ্ধ করে আসছি। শেখ হাসিনা 15 বছর 20 বছর প্রধানমন্ত্রী ছিল, তিনিও এই 20 বছর ক্ষমতায় ছিল, কিন্তু স্রোতের বিরুদ্ধে যুদ্ধ করেছে। স্রোতটা ছিল ঘরে, স্রোতটা ছিল বাইরে, দুই দিকে স্রোতের বিপরীতে দাঁড়িয়েছে, সবকিছু ম্যানেজ করে সেই পর্যায়ে চলে আসছে। এখন দেশকে বাঁচাতে হলে তো তাকে ছাড়া তো উপায় নেই। কালকে আমি জনগণকে বলছি যে আপনারা কথা বলা শুরু করবেন। আজকে আমি আমার প্রিয় স্থানীয় নেতা কর্মীদেরকে বলবো, বিশেষ করে ঢাকা চট্টগ্রামে, আপনারা 50 জন 100 জন মিলে যে মাঝে মাঝে যে বিক্ষোভ করেন, মিছিল করেন, ঠিক আছে, কিন্তু আপনাকে যদি এইটা যদি আর একটু কোঅর্ডিনেটেড ভাবে আপনারা করেন, আর একটু সমন্বয় করে, ঢাকা শহরে 90টা ওয়ার্ড আছে, আমরা এট এ টাইম 90টা, কোন টাইম সেটা ঠিক করে নেবে কথা বলে, এট এ টাইম 90টা ওয়ার্ডের থেকে 20 জন হোক মিছিল করব। মিছিল নেমে গেল। এই যে একটা সাইকোলজিক্যাল হিট হবে এই ডাকাত দলের উপরে, এটা তার সামালই দিতে পারবে না। এবং এটা থেকে কি হবে, কাউকে কিছু বলতে হবে না। নেত্রী সেদিন বলেছে, আমার কর্মীরাই আমার নেতা, আমি নির্দেশ দিয়ে দিলাম, তোমাদের মতো করে তোমরা যেভাবে পারো সেইভাবে শুরু করো। সবাই সবকিছু নিয়ে প্রস্তুত। আমরা যদি বিদেশের আশায় থাকি, বিদেশের সবাই প্রস্তুত, কিন্তু আমাকে তো তারা তো খাওয়া রেডি করে রাখেছে, আমার তো খাওয়াটা খেতে হবে, আমার নিজের হাতে খেতে হবে। তো খেতে হলে তো আমাকে হাতটা বাড়িয়ে দিতে হবে, খাওয়াটাকে আমার গুছিয়ে আমার মুখে নিতে হবে, এইটুকু আমাকে করতে হবে। আর এইটুকু হইল এই একটা কোঅর্ডিনেটেড এফোর্ট নেওয়া। আমরা যদি এইভাবে একটা চেষ্টা করি, দেখেন রেজাল্ট কি হয়। ওদের মাথা খারাপ হয়ে যাবে, আর আমাদের কর্মীর সংখ্যা বেড়ে যাবে, কর্মীরা আরো উৎসাহিত হবে। এবং কর্মীরা যখন একটা পর্যায়ে ঠিকই জনগণ নামবে, জনগণ কিন্তু বসে আছে, জনগণ বসে আছে তাদের সাথে, আবাল বৃদ্ধ বনিতা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসে আছে, কিন্তু তারা তো সাহস পাচ্ছে না, কারণ তাদের তো ফোর্স লাগবে, অ্যাডভান্স টিম লাগবে। সেই অ্যাডভান্স টিম হলো আমাদের তরুণ সমাজ। এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন, নেত্রী পরিষ্কার বলছে, কোন নেতাকে বলো, নিজেরাই অর্গানাইজ করতে হবে, নিজেরাই। নেত্রী এই কথাও বলেছে যে নিজেদের মধ্যে বিচার আচার করার সময় এখন না, সবকিছু করা যাবে। নেত্রীর নোট সবকিছু আছে, কে কোথায় কি করতেছে কি করতেছে না, সবকিছু তার নলেজে আছে। ইনশাল্লাহ সুযোগ হলে আমি এইটুকু বলতে পারি যে এই দল এবং এই দেশ একটা ভিন্ন চরিত্র এবং ভিন্ন রূপ পাবে। এর মানে এই না আমরা সবাইকে বাদ দিয়ে, নেত্রী সবাইকে বাদ দিয়ে দিবে, এর মানে এই না সবাইকে রাখবে। এখানে যোগ্যতা অযোগ্যতার ব্যাপারটা সেখানে সামনে চলে আসবে। আওয়ামী লীগের প্রাণ বোমরা হলো তার কর্মীরা। এটা আওয়ামী লীগের শত্রুরাও সবসময় স্বীকার করে
আওয়ামী লীগ টিকেই থাকে তার কর্মীদের অবিচল দৃঢ়তার উপরে। জেলে 2-1 যাবে বা 2-4-500 আরো 1-2 হাজার যাবে, যাক না। অনেকে বলে যে নেতারা আসলে লাভ হবে কি? নেতারা আসলে জেলে যাবে, বা অনেকে মব জাস্টিস করে, মব ভায়োলেন্স করে, অনেকে মেরে ফেলবে। লাভটা কি? নেতাদেরকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই। এখন যে সমস্ত নেতারা এখনো দেশের বাইরে আছে, অনেকে মনে করে যে তারা আরামে আছে। আমি তো মনে করি না। আমি অনেককেই চিনি ব্যক্তিগতভাবে, দীর্ঘদিন পর্যন্ত 40-50 বছর পর্যন্ত চিনি। কারণ নাম বলে কাউকে ছোট, কাউকে বড় করতে চাই না। তারা তো এগুলি করেই বড় হয়েছে। 5 তারিখ 4 তারিখ পর্যন্ত তারা মাঠে ছিল, এমন না যে তারা মানে সরে গেছে। তারা 4 তারিখে কারা প্রেস কনফারেন্স করেছে, 3 তারিখে কারা প্রেস কনফারেন্স করেছে। তারা জানে যে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, তারপরেও তো তারা মাঠ ছাড়ে নাই। তাদেরকে সরে যেতে বলার পরে তারপরে তারা সরে গেছে, কারণ দেশে তখন আর ঠেকানো যাবে না। নেত্রী থাকতে পারতো, নেত্রীকে মেরে ফেলতো। আমাদের দুই নেত্রীকে, আমাদের নেত্রী শেখ হাসিনা এবং শেখ রানা, দুইজনকেই মেরে ফেলতো। আমাদের লাভটা কি হতো? দেশের লাভটা কি হতো? তারা বেঁচে আছে, এটাই তো আমাদের জন্য বিরাট সম্পদ, বিরাট আশা যে আমাদের কিছু হবে। তারা যদি 75-এর 15ই আগস্টে দেশে থাকতো, তাদের কি হতো? তাহলে আওয়ামী লীগ কি আজকে থাকতো? অসম্ভব। তখনই তো 79 সাল পর্যন্ত আওয়ামী লীগ 5টা হয়ে বসে আছে। মিনান চৌধুরী আওয়ামী লীগ, মালেক উকিলের আওয়ামী লীগ, গাজী গোলাম মুস্তফার আওয়ামী লীগ, মহিউদ্দিন সাহেবের আওয়ামী লীগ। আওয়ামী লীগের তো শেষ নেই। তারপরে নেত্রী যদি না আসো, তারপরে রাজ্জাক সাহেবের একটা হইতো, তুফাইল সাহেবের একটা হইতো, অমুকের একটা হইতো, শেষ নাই। এখনো নেত্রী যদি না আসে, আল্লাহ না করে মানে ঘটনাটা যদি ওরা যেটা চাইছে সেটা যদি হতো, তাহলে কি হতো? এতদিনে আওয়ামী লীগ কতটা দাঁড়াইয়া যেত, এতদিনে বহুত আওয়ামী লীগ দাঁড়ায় যেত। ওরা মানে আমাদের যারা শত্রুপক্ষ, প্রতিপক্ষ, তারা এখন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়েছে। আবার আমাদের লোকজন তাদেরকে লাইক কমেন্ট, তাদের খুব স্তুতি করে। আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে তারা। আওয়ামী লীগকে পরিশুদ্ধ আওয়ামী লীগ চায়, মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ চায়। কি শখ, কি খায়েশ! আওয়ামী লীগ চায় ওই নুরুর আওয়ামী লীগ, নুরুর মতো, সাকিদের মতো আওয়ামী লীগ চায়। যাই হোক, কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। এই প্রজন্মের গত 15 বছর কি পেয়েছি, কে কি পেয়েছে, কি পায়নি, এটা আওয়ামী লীগের নীতি না, এটা ছাত্রলীগ যুবলীগের নীতি না। আওয়ামী লীগ যারা করে তাদের প্রথম নীতি হলো দেশকে ভালোবাসা, যে কোনো কিছুর বিনিময়ে, জীবনের বিনিময় হলো দেশের স্বার্থে কাজ করা। আর আওয়ামী লীগ যদি না থাকে, এই দেশ আর এই বাংলাদেশ থাকবে না, ইতিমধ্যে সব প্রমাণিত। অতএব যে যেখানে আছে, যেভাবে আছে, যেভাবে বলেছি, যদি সম্ভব হয় যত নিজেদেরকে নিরাপদে রেখে সাবধানতার সাথে, এটা এখন আর খুব কঠিন সময় না, এখন তো কারফিউ চলে না। আমরা তো কারফিউর সাথে রাজনীতি করছি, দেখা মাত্র গুলির সময় আমরা রাজনীতি করেছি, অনেককে হারিয়েছি। আমিও হারিয়ে দিতে পারতাম, আমার মতো এরকম অনেকে আছে, তারাও না থাকতে পারত। মুক্তিযুদ্ধে যদি যুদ্ধ না করে শহীদ না হইতো, তাহলে তো দেশ স্বাধীন হতো না। এগুলি একটু বিবেচনায় নিতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হলে, ফিরিয়ে আনতে হলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। আসুন আমরা দেশের স্বার্থে, দলের স্বার্থে, নেত্রীকে ফিরিয়ে আনার স্বার্থে ত্যাগ স্বীকার করি, আমাদের বিজয় ছিনিয়ে আনি। খুব বেশি কষ্ট করতে হবে না, তবে বিজয় আমাদের সুনিশ্চিত, শুধু সময়ের ব্যাপার।
আর এই সময়টা তৈরি করতে পারে আমাদের স্বাধীনতা পক্ষের তরুণ সমাজ। তাদের কাছে অনুরোধ, আসুন আমরা শেষ খেলাটা খেলে দিই। জয় বাংলা বলি নেমে আমরা আবার একটা অসম্ভবকে সম্ভব করি। আমরা নামলে আর ফিরে আসবো না। কাম হোয়াট মে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।